প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, খুব সাবধানে থাকবে। যেভাবে চতুর্দিকে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত জরুরি। সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, সাবধানে থাকবো এবং এভাবেই একদিন আমরা এই অবস্থা কাটিয়ে উঠতে পারবো এই আশা রাখি। আমি সরাসরি আমাদের টপিকে চলে যাব। আমি তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পড়াচ্ছিলাম। এই চ্যাপ্টার থেকে আজকে আমি তোমাদের 4টে টপিক পড়াবো। প্রথম, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। দ্বিতীয়, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও ইউরোপীয় সাম্রাজ্যবাদ। তৃতীয়, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার অর্থনৈতিক দিক, উদ্বৃত্ত সম্পদ বিক্রির বাজার। এবং চতুর্থ ও সর্বশেষ, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতীয়তাবোধের মধ্যে সম্পর্ক। অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকে 83 থেকে 85 পৃষ্ঠা। তাহলে আমি সরাসরি চলে যাব আমাদের আজকের প্রথম টপিক, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। শুরু করছি। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ, অর্থাৎ বলা যেতে পারে 1750 থেকে 60 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত ছিল একটা শিল্প সমৃদ্ধ দেশ, বিশেষত বস্ত্রশিল্পে সমৃদ্ধ দেশ। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে ভারতের বাণিজ্যিক সম্পর্ক, বিভিন্ন দেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল। ভারতের সুতি বস্ত্র ও রেশম বস্ত্রের বিশ্বজোড়া চাহিদা ছিল। কিন্তু অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হলে পরিস্থিতি কিন্তু পাল্টাতে শুরু করে। উদ্বৃত্ত শিল্পপণ্যের বাজার দখলের প্রয়োজনে ইংল্যান্ড এশিয়া, দূরপ্রাচ্যের চীন, জাপান, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় উপনিবেশ গড়ে তুলতে থাকে। যেহেতু ইংল্যান্ডে সবার আগে শিল্প বিপ্লব হয়েছিল, স্বাভাবিকভাবে ইংল্যান্ড উপনিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ইউরোপের অন্যান্য দেশ থেকে, অর্থাৎ বেলজিয়াম, ফ্রান্স, হল্যান্ড, জার্মানি, এই সমস্ত দেশ থেকে অনেকটাই এগিয়ে ছিল। এভাবে বিশ্বব্যাপী ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্য গঠিত হয়েছিল। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যের অংশ হিসেবে ভারত কিভাবে একটি পণ্য রপ্তানিকারক দেশ থেকে কাঁচা মাল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল। আবার বলছি, পণ্য রপ্তানিকারক দেশ থেকে কাঁচা মাল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল, এবং কিভাবে ব্রিটেনের বিভিন্ন উপনিবেশগুলোর মধ্যে একমাত্র ভারতই ব্রিটিশ ঔপনিবেশিক শোষণের সবচেয়ে লাভবান ক্ষেত্রে পরিণত হয়েছিল। তাহলে বলি, শিল্প বিপ্লবের আগে ভারত থেকে মূলত কার্পাস ও রেশমজাত শিল্প সামগ্রী যেমন মসলিন, ক্যালিকো বস্ত্র ইউরোপের অন্যান্য অঞ্চলে প্রচুর পরিমাণে রপ্তানি হতো, এবং তার ফলে বৈদেশিক মুদ্রা আমদানির মাধ্যমে ভারতের অর্থনীতিও কিন্তু সমৃদ্ধ হয়ে উঠেছিল। কিন্তু ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হলে এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের বস্ত্রশিল্পের প্রয়োজনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য নীতি পরিবর্তিত হলো। কিভাবে পরিবর্তন হলো সেটা আমি বলি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশ্বব্যাপী ভারতীয় বস্ত্রশিল্পের বাজারকে নষ্ট করে নিজেদের একাধিপত্য গড়ে তোলার জন্য সুপরিকল্পিতভাবে উচ্চ হারে ভারতীয় বস্ত্রের ওপর আমদানি শুল্ক বসিয়ে তার সঙ্গে সঙ্গে ভারত থেকে অত্যন্ত কম দামে কার্পাস নিজেদের দেশে আমদানি করে তাঁতিদের ওপর, ভারতীয় তাঁতি বা বস্ত্রশিল্পীদের ওপর অত্যাচার করে, জোরজুলুম করে, এজেন্সি ব্যবস্থা, ফিনান্স ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ভারতীয় বস্ত্রশিল্পকে একদম পঙ্গু করে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। এই প্রক্রিয়াকে ইতিহাসে বলা হয় অবশিল্পায়ন বা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তোমরা ক্লাস 8-এ অবশিল্পায়ন পড়েছিলে। এবং এর ফলে কি হলো? এর ফলে লক্ষ লক্ষ কারিগর, বস্ত্রশিল্পী, তাঁতি এরা ধ্বংসের মুখে চলে গেল, এরা জীবিকা হারালো, এরা ধ্বংসের মুখে চলে গেল। এছাড়াও ভারতের যে বিখ্যাত সুতিবস্ত্র উৎপাদক অঞ্চলগুলো, যেমন ধরো সুরাট, জৌনপুর, ফিরোজাবাদ, মুর্শিদাবাদ, ঢাকা, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু সুতিবস্ত্র উৎপাদক অঞ্চলগুলো, এরা ব্রিটিশ বাণিজ্যের সঙ্গে এঁটে উঠতে না পারে এরা ধীরে ধীরে শ্রীহীন হয়ে উঠতে লাগলো। অর্থাৎ এদের যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধি আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। জর্জ সুলিভান বলেছেন যে প্রতি বছর এভাবে ব্রিটিশ সরকার ভারত থেকে প্রায় 200 কোটি পাউন্ড লাভ করত আমদানি ও রপ্তানি বাণিজ্যের মাধ্যমে। অন্যদিকে ঐতিহাসিক রজনীপাম দত্ত তাঁর ইন্ডিয়া টুডে গ্রন্থে বলেছেন যে ভারতের সম্পদের লুণ্ঠনের ওপর ভিত্তি করেই, আবার বলছি, ভারতের সম্পদের লুণ্ঠনের ওপর ভিত্তি করেই আধুনিক ইংল্যান্ডের জৌলুস জাঁকজমক বৃদ্ধি পেয়েছিল। সম্পদ নির্গমন, ট্রিবিউন প্রথা বা হোম চার্জের মাধ্যমে ভারতের থেকে ব্রিটিশ সরকার প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আয় করত। এমনকি ভারতীয় যে ব্রিটিশ কর্মচারীরা ছিল তাদের যে মাইনে দেওয়া থেকে শুরু করে যাবতীয় খরচ পরিচালনার যে যাবতীয় টাকা, সব কিছু কিন্তু ভারত থেকেই নিয়ে নেওয়া হতো, ইংল্যান্ড থেকে কিছুই আসতো না।
সোজা কথায় ভারত নামক উপনিবেশটির ওপর ভিত্তি করে ব্রিটিশ অর্থনীতির সমৃদ্ধি ঘটেছিল। এই যে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটেছিল ব্রিটিশ অর্থনীতির, সেই কারণেই বলা যেতে পারে ভারতকে যথার্থভাবে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। তাহলে আমাদের ফার্স্ট টপিক হয়ে গেল। আমরা চলে যাব এবার আমাদের সেকেন্ড টপিকে। সেকেন্ড টপিক হচ্ছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও ইউরোপীয় সাম্রাজ্যবাদ। এক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা পড়তে গিয়ে যে উপনিবেশ কী, উপনিবেশ বলতে কী বোঝায়, উপনিবেশ বা কলোনি বলতে কী বোঝায়। ল্যাটিন কলোনিয়া, COLONIA, এই কলোনিয়া শব্দটা থেকেই কিন্তু ইংরেজি কলোনি COLONY, কলোনি শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো দেশের সীমান্তের বাইরে কোনো রাষ্ট্রের বসতি স্থাপন। দেশের সীমান্তের বাইরে কোনো রাষ্ট্রের বসতি স্থাপন। ভৌগোলিক আবিষ্কার ও শিল্প বিপ্লবের পর ইউরোপের শিল্পোন্নত দেশগুলো তাদের শিল্প সামগ্রীর বাজারের প্রয়োজনে ইউরোপের বাইরে অপেক্ষাকৃত দুর্বল, অনুন্নত, শিল্পের দিক থেকে অনুন্নত দেশ বা জাতির ওপর আধিপত্য গড়ে তুলতে শুরু করে। এভাবে উপনিবেশের সৃষ্টি হয়, কলোনির সৃষ্টি হয়। আর এই প্রক্রিয়াকে বলা হয় উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম, COLONIALISM, কলোনিয়ালিজম। আর এই উপনিবেশ গড়ে তোলা বা উপনিবেশ দখলের প্রশ্নে বিভিন্ন শিল্পোন্নত শক্তিশালী দেশগুলোর মধ্যে যে লড়াই, যে প্রতিদ্বন্দ্বিতা, তাকেই বলা হয় ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। এই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার মূল কারণগুলো কী ছিল না, 1 নম্বর ছিল যে হচ্ছে শিল্পজাত পণ্যের বাজার তৈরি করা। দ্বিতীয়ত শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা, যেখানে আমি উপনিবেশ তৈরি করছি সেখান থেকে কাঁচামাল আমি নিজের দেশে নিয়ে যাব। তৃতীয়ত হচ্ছে উপনিবেশগুলো থেকে নিজেদের দেশের শিল্প কলকারখানার প্রয়োজনে সস্তায় অর্থাৎ সুলভে শ্রমিক সংগ্রহ করা। এবং চতুর্থত হচ্ছে শিল্প পুঁজির বিকাশ ঘটিয়ে নিজ নিজ দেশকে আরও সমৃদ্ধ করে তোলা। এবার জানব যে ইউরোপীয় সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়। ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে, IMPERIAM, ইম্পেরিয়াম থেকে ইংরেজি ইম্পেরিয়ালিজম শব্দটির উদ্ভব হয়েছে বা উৎপত্তি হয়েছে। এর অর্থ হলো সাম্রাজ্যের সম্প্রসারণ নীতি। আবার বলছি, ইম্পেরিয়ালিজম কথার অর্থ হচ্ছে সাম্রাজ্যের সম্প্রসারণ নীতি। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের পর থেকে ইউরোপের শিল্পোন্নত দেশগুলো উপনিবেশ বিস্তারের লক্ষ্যে বেশি মাত্রায় আগ্রহী হয়ে ওঠে। দেখা যায় যে 1870 খ্রিস্টাব্দের পরবর্তী কয়েক দশকে ঔপনিবেশিক সাম্রাজ্যের মূল লক্ষ্য ছিল ইউরোপের শিল্প পুঁজির বিকাশ। তাই ইউরোপীয় শিল্প শক্তিগুলো উপনিবেশ গঠন করে এবং উপনিবেশগুলোতে পূর্ণ আধিপত্য কায়েম করে নিজেদের ঔপনিবেশিক সাম্রাজ্য বাড়িয়ে তোলার প্রতিদ্বন্দ্বিতায় ঝাঁপিয়ে পড়ে, যা ইউরোপীয় সাম্রাজ্যবাদ নামে পরিচিত। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে কেন্দ্র করে এই ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা চরম আকার ধারণ করেছিল, যা পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধকে 1914 থেকে 18 ত্বরান্বিত করেছিল। এবারের টপিক চলে যাব আমাদের, সেটা হচ্ছে গিয়ে থার্ড টপিক, সেটা হচ্ছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার অর্থনৈতিক দিক, উদ্বৃত্ত সম্পদ বিক্রির বাজার। ইউরোপের শিল্পোন্নত দেশগুলো বেশি মুনাফা অর্জনের লক্ষ্যে উদ্বৃত্ত পণ্য উৎপাদন করতে থাকে, নিজের দেশের যতটা প্রয়োজন তার থেকে বেশি উৎপাদন করতে থাকে, সারপ্লাস প্রোডাকশন উৎপাদন করতে থাকে, এবং এই পণ্য বিক্রির জন্য প্রয়োজনীয় বাজারের খোঁজে তারা উপনিবেশ গড়ে তুলতে থাকে। এইভাবে শিল্পোন্নত ইউরোপীয় দেশগুলো উদ্বৃত্ত সম্পদ বিক্রির বাজার দখলকে কেন্দ্র করে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, রাশিয়া প্রভৃতি রাষ্ট্রে একই সময় শিল্প বিপ্লব হয়নি। ফলে যখনই যে রাষ্ট্র শিল্পোন্নত হয়েছে তখনই সে বাজার দখল করতে চেয়েছে, এবং অনেক ক্ষেত্রেই তার ফলে কী হয়েছে, অন্য রাষ্ট্রশক্তির সঙ্গে তার বিরোধ শুরু হয়েছে। যেমনটা হয়েছিল, উদাহরণ দিচ্ছি, যেমনটা হয়েছিল জার্মানির ক্ষেত্রে। জার্মানিতে অপেক্ষাকৃত পরে, বলতে পারা যায় অনেক পরে, শিল্প বিপ্লব হয়েছিল। এবং এই শিল্প বিপ্লব হওয়ার পরে কি হয়েছিল, জার্মানি তার বাণিজ্য বাড়ানোর জন্য উপনিবেশ দখলের লক্ষ্যে বা বাজার দখলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিল। সেই সময় জার্মানি দেখলো যে বিশ্বের বিভিন্ন জায়গাতে ইংল্যান্ড এবং ফ্রান্সের উপনিবেশ। তাই কাইজার দ্বিতীয় উইলিয়াম, অর্থাৎ জার্মানির শাসককে বলা হয় কাইজার দ্বিতীয় উইলিয়াম বলেছিলেন যে সব দিকে শুধু ইংরেজ আর ফরাসিদের উপনিবেশ, জার্মান একটি অতৃপ্ত দেশ, অর্থাৎ জার্মানির চাহিদা পূরণ হচ্ছে না, বাণিজ্যিক চাহিদা, ঔপনিবেশিক চাহিদা পূরণ হচ্ছে না। তাই বাধ্য হয়ে জার্মানি মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইরান অঞ্চলে বার্লিন বাগদাদ রেল প্রকল্প হাতে নিয়ে সাম্রাজ্য বিস্তারে বা উপনিবেশ দখলে উদ্যোগী হয়। আমাদের সর্বশেষ টপিক অর্থাৎ চতুর্থ টপিক, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতীয়তাবোধের মধ্যে সম্পর্ক।
ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতীয়তাবোধের মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক আছে। শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে উপনিবেশ গঠন বা বাজার দখলের যে প্রতিযোগিতা, তাকে কেন্দ্র করে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা আগ্রাসী রূপ ধারণ করে। এটা আমি আগেও বলেছি, এবং এর থেকে কিন্তু উগ্র জাতীয়তাবোধের সৃষ্টি হয়। তাহলে এবার জানবো যে উগ্র জাতীয়তাবাদ কী। তার আগে জানবো যে জাতীয়তাবাদ কী। জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম হলো এমন একটা মানসিক ভাবাবেগ যা কোনো রাষ্ট্রের জনসাধারণের মনের মধ্যে ওই দেশের সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি, ধর্ম প্রভৃতি বিষয়গুলির সম্পর্কে শ্রদ্ধা, ভালোবাসা এবং একটা আবেগের সৃষ্টি করে, যা দেশপ্রেমের জন্ম দেয়। অর্থাৎ জাতীয়তাবাদ দেশকে ভালোবাসতে শেখায়, দেশপ্রেমের জন্ম দেয়। কিন্তু উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ চেতনার উন্মেষ ঘটায়। অর্থাৎ জাতীয়তাবাদ দেশকে ভালোবাসতে শেখায়, দেশপ্রেমের জন্ম দেয়, কিন্তু উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ জাতীয় চেতনার উন্মেষ ঘটায়। কিভাবে না, উগ্র জাতীয়তাবাদে বলা হয় যে আমরাই শ্রেষ্ঠ। প্রত্যেকটা জাতি নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে থাকে। আমরাই একমাত্র শ্রেষ্ঠ, বাকিরা নিকৃষ্ট। অর্থাৎ জাতীয়তাবাদ দেশপ্রেমের জন্ম দেয়, উগ্র জাতীয়তাবাদ ঘৃণার জন্ম দেয়। তাই একে বলা হয়েছে উগ্র জাতীয়তাবাদ। এই মানসিক ভাবাবেগ কিন্তু উগ্র জাতীয়তাবাদের জন্ম দিল। অর্থাৎ আমি শ্রেষ্ঠ, বাকিরা নিকৃষ্ট। পুঁজিবাদী শিল্পোন্নত যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো জনসাধারণের মনে এই জাতিবিদ্বেষ তৈরি করে অন্য দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বা প্রতিযোগিতায় যোগ দেয়। স্বাভাবিকভাবেই রাষ্ট্রের জনসাধারণের তাতে সমর্থন থাকে। যে দেশের মানুষ উগ্র জাতীয়তাবোধের দ্বারা উদ্দীপ্ত হয়েছে, তারা স্বাভাবিকভাবেই অন্য দেশ দখলের নিজের দেশকে সমর্থন করে। অর্থাৎ উগ্র জাতীয়তাবোধের মধ্যে বাণিজ্যিক স্বার্থ থেকেও কিন্তু একটা রাজনৈতিক সম্পর্ক বা রাজনৈতিক স্বার্থ লুকিয়ে থাকে। একটু বুঝিয়ে বলা যাক। তোমরা হিটলারের কথা জানো। হিটলার ছিলেন জার্মানির একজন একনায়কতন্ত্রী নেতা, যিনি নাৎসি বলে একটা দল তৈরি করেছিলেন, নাৎসি দল। সেই হিটলার কিন্তু জার্মানিতে ক্ষমতা লাভের পর তিনি কিন্তু হেরেনভোগ তত্ত্ব চালু করেছিলেন, যার অর্থ হলো জার্মানরাই শ্রেষ্ঠ জাতি বা প্রভু জাতি, মাস্টার রেস। কারণ হিটলারের লক্ষ্য ছিল রাজনৈতিক আধিপত্য স্থাপন করা, আর রাজনৈতিক আধিপত্য লাভ করলে তার সাথে সাথে কি আসবে? বাণিজ্যিক আধিপত্য আসবে, তার সাথে সাথে ঔপনিবেশিক আধিপত্য সহজেই দখল করা সম্ভব। মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন আমাদের দেশ শুধু অন্য দেশের সাথে যুদ্ধ করছে। তাই উগ্র জাতীয়তাবাদের মাধ্যমে যদি আমি জনগণকে বোঝাতে পারি, বা জনগণকে যদি বোঝানো যায় যে শ্রেষ্ঠ জাতি হিসেবে একমাত্র আমাদেরই অধিকার আছে অন্য জাতিকে অধিকার করার, অর্থনৈতিক দিক থাক, বাণিজ্যিক দিক থাক, শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরই তো অধিকার, মহৎ জাতি হিসেবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে আমার অন্য দেশকে দখল করার। তাহলে জনগণের মনে আর এই প্রশ্ন জাগবে না যে কেন আমাদের দেশ যুদ্ধ করছে, বরং তারা সমর্থন করবে আমাদের নিজের দেশকে, যে হ্যাঁ যুদ্ধ করুক, অন্য দেশ দখল করুক, আমাদের জাতির শ্রেষ্ঠত্ব, আমাদের জাতির মহিমা প্রচার হোক। এইভাবে অন্য দেশের ওপর আধিপত্য স্থাপন করার ক্ষেত্রে উগ্র জাতীয়তাবাদ একটা বিরাট ভূমিকা নেয়। উগ্র জাতীয়তাবাদের মাধ্যমে একটা দেশ অন্য দেশকে দখল করলে স্বাভাবিকভাবেই আমি বলেছি তার সাথে সাথে অন্য জিনিসগুলোও চলে আসে। অর্থাৎ বাজার দখল, উপনিবেশ দখল, পূর্ণ আধিপত্য কায়েম, সব কটা বিষয় চলে আসে। তাহলে একথা বলা যেতে পারে যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার মুখোশ হলো উগ্র জাতীয়তাবাদ। একটা মুখোশ, উগ্র জাতীয়তাবাদের মুখোশ পরে আমি ঔপনিবেশিকতাবাদে ঝাঁপিয়ে পড়ছি, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় ঝাঁপিয়ে পড়ছি। তাহলে বলা যেতে পারে যে উগ্র জাতীয়তাবাদ হলো উপনিবেশবাদকে একটা যুক্তিগ্রাহ্য ভিত্তির ওপর দাঁড় করিয়ে দেয়। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা উগ্র জাতীয়তাবোধের মধ্যে সম্পর্ক কী। আবার বলছি, উগ্র জাতীয়তাবোধের মাধ্যমে রাষ্ট্র জনগণকে বোঝায় যে আমাদের রাজনৈতিক স্বার্থেই অন্য দেশকে দখল করা উচিত। তার মধ্যে লুকিয়ে থাকে ঔপনিবেশিক স্বার্থ, বাণিজ্যিক স্বার্থ। অর্থাৎ ওপরে উগ্র জাতীয়তাবাদ বা উগ্র জাতীয়তাবাদ, পেছনে বাণিজ্যিক স্বার্থ, ঔপনিবেশিক স্বার্থ। এইভাবে উগ্র জাতীয়তাবোধের সাথে বা উগ্র জাতীয়তাবাদের সাথে বাণিজ্যিক সম্পর্কের একটা নিবিড় সম্পর্ক বর্তমান। আমার পড়ানো শেষ হলো। আমরা পড়লাম আজকে 4টে টপিক তোমাদেরকে বলেছি। তোমরা ভালোভাবে পড়বে। যদি কোথাও বুঝতে না পারো আমাকে প্রশ্ন করবে, গ্রুপেই প্রশ্ন করবে। তোমাদের মেসেজ সেটিংস চেঞ্জ করে দেওয়া আছে, তোমরা প্রশ্ন করতে পারো, আমি তোমাদের গ্রুপেই উত্তর দিয়ে দেব। প্র্যাকটিস সেট যথাসময় দিয়ে দেব, সেগুলো দেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। কবে পরীক্ষা হবে, কখন হবে, এ বিষয়ে কোনো কিছু এখনও জানা যাচ্ছে না। কাজে নিজেরা প্রস্তুত থাকা ভালো, ভালোভাবে খুঁটিয়ে বই পড়বে। ভালো নম্বর পেতে গেলে আবার বলি, বই খুঁটিয়ে পড়া প্রয়োজন, টেক্সট বুক খুঁটিয়ে পড়া প্রয়োজন, সাথে রেফারেন্স বই থাকলে রেফারেন্স বই পড়বে।
আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাকে করবে, আমি তার উত্তর দিয়ে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।